আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা নতুন একটি টপিক শিখব। আজকের টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, রাইট ফর্ম অফ ভার্ব অর্থ এবং বলতে কী বোঝায় সংক্ষেপে একটু জেনে নেই শুরুতেই। ডিয়ার স্টুডেন্টস, রাইট ফর্ম দ্যাট মিনস যার অর্থ হচ্ছে সঠিক রূপ বা গঠন অফ ভার্ব, অর্থাৎ ভার্ব এর সঠিক রূপ বা গঠন বলতে কি বোঝায়? একটি বাক্যে উপযুক্ত ব্যবহৃত ভার্বকেই বা যেই ভার্বটি সঠিক হিসাবে ব্যবহৃত হবে ওই ভার্বটাকেই বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি, যে বাক্যে যে ধরনের ভার্ব বসানো উচিত ওই ভার্বটাকে রাইট ফর্ম অফ ভার্ব বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরও কিছু সংশ্লিষ্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের শুরুতে জানিয়ে দিই। আমি একটি প্রশ্ন করতে চাই, প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে আজকে শেখানোর চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে যে শূন্যস্থান বা ব্ল্যাঙ্কস সাধারণত কতভাবে আসতে পারে? তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। ওই অ্যাঙ্গেলগুলো জেনে যে কোনো ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে মৌলিকভাবে চারটি মূল থিওরি তোমরা সবসময় মনে রাখবে। এক নাম্বারটি হচ্ছে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব উল্লেখ থাকবে, তার আলোকে মূল ভার্ব চেঞ্জ হবে। অর্থাৎ অ্যামিজার থাকলে মূল ভার্বের সাথে আইএনজি হয়, হ্যাজ থাকলে মূল ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, শ্যাল উইল থাকলে এরপরে মূল ভার্বটা V1 বা প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক এইভাবে চেঞ্জ হয়। কিসের আলোকে? এই সাবজেক্টের পরে মূল ভার্বের আগে সাহায্যকারী ভার্বের আলোকে। অর্থাৎ বুঝতে পারলাম যে সাবজেক্টের পরে হয় সাহায্যকারী ভার্ব উল্লেখ থাকবে, তার আলোকে মূল ভার্ব চেঞ্জ হবে। নাম্বার 2, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব মেনশন থাকবে না, অর্থাৎ উল্লেখ থাকবে না, মূল ভার্ব ঠিক থাকবে, উল্লেখ থাকবে। তাহলে আমরা দুটি নিয়ম পেলাম। নাম্বার 1, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব উল্লেখ থাকবে, মূল ভার্ব পরিবর্তন করতে হবে। নাম্বার 2, মূল ভার্ব ঠিক থাকবে, সাহায্যকারী ভার্ব উল্লেখ থাকবে না, সাহায্যকারী ভার্ব আমাকে বসাতে হবে। নাম্বার 3 পদ্ধতি ব্ল্যাঙ্ক যেভাবে থাকতে পারে, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব উল্লেখ করতে হবে, উল্লেখ থাকবে না, আমাকে বসাতে হবে। আবার মূল ভার্ব এর সঠিক যে রূপটা সেটাও চেঞ্জ করে আমাকে শূন্যস্থানে বসাতে হবে। অর্থাৎ শূন্যস্থান দুইটাও থাকতে পারে কোনো একটা বাক্যে। আর নাম্বার 4 নাম্বারটা হচ্ছে, এখানে আমি লিখিনি, এই জন্যই আমরা পরবর্তী এক্সাম্পলে পেয়ে যাব, যার কারণে আমি এখানে লিখিনি। ডিয়ার স্টুডেন্টস, 4 নম্বর পদ্ধতি হচ্ছে সকল রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ ক্লাস 7-এ যদি 30 বা 35 যদি রুলস থাকে, বা 8-এ যদি 40 রুলস থাকে, বা 9-10-এ কোনো বই যদি 50 রুলস থাকে, বা আরও যদি বেশি থাকে, যে কোনো ক্লাসে যতগুলোই রুলস থাকুক না কেন, আমরা সকল রাইট ফর্ম অফ ভার্বের একটি মূল তত্ত্ব যেটা আমরা মনে রাখবো, 4 নম্বর যা রুলস আজকের, সেটা হলো সাবজেক্ট যদি একবচন হয় ভার্ব একবচন হবে, সাবজেক্ট যদি বহুবচন হয় ভার্ব বহুবচন হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি, সাবজেক্ট যদি একবচন হয় ভার্ব একবচন হবে, সাবজেক্ট যদি বহুবচন হয় ভার্বও বহুবচন হবে। তাহলে এই রুলস আর এখানে যে 3টি উল্লেখ আছে, টোটাল 4টি রুলস হচ্ছে মৌলিকভাবে ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান যে আসার ক্ষেত্রে এই পদ্ধতিগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা সেই আলোকে আজকের এই আমাদের টপিকস যে রয়েছে ক্লাস 7-এর রাইট ফর্ম ভার্ব অধ্যায়ের 16 থেকে 25 পর্যন্ত আমাদের আজকে টপিক্সের নির্ধারিত সিলেবাস ছিল। আমরা এই 16 থেকে 25 পর্যন্ত রুলস, প্রত্যেকটি রুলস আমরা শর্টলি আলোচনা এবং এক্সাম্পল ইনশাল্লাহ আমরা শিখব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার 16 নাম্বার, আজকে যে 16 নাম্বার যে রুলস ছিল, আমি আবারও স্মরণ করে দিচ্ছি, যে 4টি মূলনীতি বলেছি এর বাইরে এক্সেপশনাল থাকতে পারে, এবং যদি থাকে সেটা আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ শিখব। খুব ব্যতিক্রম রুলস নেই বললে চলে, 2-3টি রয়েছে, তার মধ্যে এই 16 নাম্বারটা। কিভাবে? এখানে রুলস হচ্ছে এমন যে 5 মাইলস
বোঝা যাচ্ছে সাবজেক্টটা বহুবচন, কারণ আমরা শিখেছি সাবজেক্ট বহুবচন হলে বার বহুবচন, সুতরাং এখানে আর হওয়ার কথা না। ব্যতিক্রম হচ্ছে এমন যে একটি সেন্টেন্সে সাবজেক্ট যদি কোনো নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা অথবা দূরত্ব বোঝায়, সেক্ষেত্রে ভার্বটা একবচন হবে। অর্থাৎ এখানে 5 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, এখানে আর হবে না। দিস ইজ আ ডিফারেন্ট রুলস, এখানে ভিন্ন একটা নিয়ম। 17 নাম্বার, ডিয়ার স্টুডেন্টস, দেয়ার আমরা জানি কোনো একটি বাক্যের সাবজেক্ট উল্লেখ না থাকে শুরুতেই ভার্বের পূর্বে, সেক্ষেত্রে পরিচয় দানকারী দেয়ার ইজ বা দেয়ার আর সাধারণত ইউজ হয়। এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। সো ডিয়ার স্টুডেন্টস, এই দেয়ার এর পরে যে ভার্বটা রয়েছে, আমরা ইজ হবে না আর হবে, অর্থাৎ একবচন হবে না বহুবচন, এটাকে পূরণ করার ক্ষেত্রে আমরা পরবর্তী যে শব্দটা অর্থাৎ মূল যে সাবজেক্ট যাকে মেনশন করে আমরা দেয়ার শব্দের ব্যবহার করব, সেটা আমরা লক্ষ্য করব। সেটা যদি একবচন হয় তাহলে এখানে একবচন, সেটা যদি বহুবচন হয় তাহলে এখানে বহুবচন হবে। অর্থাৎ সাবজেক্ট ও পার্সন আলোকেই মূলত দেয়ার এর পরে একবচন বা বহুবচন ব্যবহৃত হয়ে থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। নেক্সট 18 নাম্বার, শি ড্যাশ, এখানে ওয়াক ওয়ান দ্য হাই রোড ডেইলি। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি, আমরা এখানে শিখেছি যে সাবজেক্টের পরে যদি সাহায্যকারী উল্লেখ না থাকে, মূল ভার্ব উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাকে সাহায্যের ভার্ব বসাতে হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শি এরপরে সাহায্যের ভার্ব উল্লেখ নেই। এখানে ওয়াক ওয়ান দ্য হাই রোড ডেইলি এই বাক্যটি লেখা রয়েছে, তাহলে এখানে কি হবে? সাহায্যের বসাবো? হ্যাঁ, এটি তো হওয়ার কথা ছিল। তবে ওই যে এক্সেপশনাল যে কথা বলছিলাম তোমাদের, সেটা হলো যে আমি তোমাদের বলতে চাচ্ছি, এখানে তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব কখনোই উল্লেখ করতে হয় না বা উল্লেখ থাকে না। সুতরাং এখানে এস বা ইয়েসের ব্যবহার রয়েছে, আর এস বা ইয়েস ব্যবহার হওয়ার কারণেই এই ধরনের ভার্বের পূর্বে বা এই ধরনের বাক্যে সাবজেক্টের পরে মূল ভার্বের পূর্বে এখানে কখনোই সাহায্যের ভার্ব এখানে হবে না। হাবোধক বাক্যে অবশ্যই মনে রাখবে, অ্যাফার্মেটিভ বাক্য। জি, তাহলে এখানে কি হবে? আমরা জানি সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব যদি উল্লেখ না থাকে, তাহলে অবশ্যই ওই বাক্যে কিছু এক্সেপশনাল ওয়ার্ড মেনশন থাকবে বা উল্লেখ থাকবে, এবং সেই আলোকে টেন্স নির্ণয় করে আমরা এই বাক্যের মূল ভার্বটা চেঞ্জ করব। সেটা কি? আমরা এই যে এখানে শিখেছি যে 3টি রুলস, আর একটি রুলস মোট 4টি, যে যদি কোনো বাক্যে সাবজেক্টের পরে সাহায্যের মেনশন না থাকে, তাহলে অবশ্যই ওই বাক্যে কিছু এক্সেপশনাল শব্দ থাকবে। ঠিক এক্সেপশনাল শব্দে উল্লেখ থাকে মোট 5টি টেন্সে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এই 5টি টেন্সে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব উল্লেখ না হয়ে এক্সট্রা কিছু শব্দ উল্লেখের মাধ্যমেও শূন্যস্থান আসতে পারে। তার মধ্যে এটা একটি এসেছে। সেটা কি? এই বাক্যে দেখতে পাচ্ছি যে লাস্টে ডেইলি আছে, অর্থাৎ কোনো একটি বাক্যে যদি আর ডেইলি, সামটাইমস, নর্মালি, অকেশনালি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি মেনশন থাকে, দেন ওই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট হলেই অবশ্যই মাথায় রাখবে যে ওই বাক্যে এস বা ইয়েসের ব্যবহার রয়েছে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি শি, অর্থাৎ এই বাক্যে এস বা ইয়েস যুক্ত হবে, এবং এস বা ইয়েস যুক্ত হওয়ার জন্য মোট 3টি কন্ডিশন। বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, বাক্যটি অবশ্যই হাবাদক হতে হবে, এরপরে সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। এই 3টি গুণ অবশ্যই থাকতে হবে। 3টি যদি একটি কোয়ালিটি বা একটি গুণ যদি মেনশন না থাকে, উল্লেখ না থাকে, তাহলে কখনোই ওই বাক্যে এস বা ইয়েস যুক্ত হবে না। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকজ এখানে ডেইলি শব্দের উল্লেখ আছে, কারণ ডেইলি, নর্মালি, অকেশনালি, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস উল্লেখ থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নাম্বার 2, এই বাক্যটি হাবাদক, কারণ এখানে ডাজ নট বা ডু নট কোনো কিছুই নেই। এরপর হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বা একবচন। 3টি গুণ থাকার কারণে অবশ্যই এই বাক্যে এস বা ইয়েস যুক্ত হবে। সো এখানে শি ওয়ার্কস এর যুক্ত হবে,
অন দ্য হাই রোড ডেইলি। এস কখন ইয়েস কখন আমরা পরবর্তীতে রুলস ইনশাল্লাহ শিখব। সো নেক্সট ডিয়ার স্টুডেন্টস, দ্য আর্থ ড্যাশ মুভ রাউন্ড দ্য সান। 19 নাম্বার রুলস হচ্ছে চিরন্তন, ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য, সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা এই 18 নম্বর যে রুল শিখেছি যে এস বাই এসের ব্যবহার রয়েছে, অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, বাক্যটি হাবাদক, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং অবশ্যই এস বাই এস ব্যবহার হবে। তাহলে দ্য আর্থ মুভস, অনলি এস উইল বি অ্যাডেড, এখানে শুধু এস যুক্ত হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট নাম্বার 20 নম্বরে যে রুলসটা এখানে লেখা হয়েছে, আই ওয়াজ ইউজ টু লিভ অ্যালং। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি বি ইউজ টু, গেট ইউজ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে সবসময়ের জন্য এরপরে যে ভার্বটা আসবে তারপরে সেই ভার্বের সাথে অবশ্যই আইনজে যুক্ত হবে। অর্থাৎ এই রুলসটা বাই সেন্টেন্সটা হবে এমন, আই ওয়াজ ইউজ টু লিভিং অ্যালন। কারণটা কি বলে, বি ইউজ টু, বি বলতে আমি যার ওয়াজ যার বোঝায়, সুতরাং বি এর মধ্যে ওয়াজ রয়েছে, ওয়াজ ইউজ টু এরপরে ভার্ব যেটা এসেছে দেখতে পাচ্ছি এখানে লিভ, এই লিভের সাথে অবশ্যই আইনজে যুক্ত হবে। সো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট 21 নাম্বার, উইদাউট, কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে অবশ্যই আইনজি যুক্ত করতে হবে। সুতরাং এখানে উইদাউট নোয়িং লাস্টে আইনজে যুক্ত হবে, দ্য ফ্যাক্ট I want to go there. Dear students, 22 number, I should dash write it. আমরা জানি মডেল যে ভার্ব রয়েছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে সবসময় ভার্ব কী হয়, বি অন, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। সুতরাং এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেখতে পাচ্ছি এই রূপটাই সরাসরি এখানে বসবে, অর্থাৎ আই শুড রাইট ইট। রাইটিং অথবা রোড অথবা রিটেন কোনো কিছু হবে না, এখানে সরাসরি রাইটই হবে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট নাম্বার 23, আই হ্যাড বেটার ড্যাশ গো হোম বাই দিস টাইম। সো এখানে একটি রুলস রয়েছে, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এরপরে সবসময় বি অন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে আই হ্যাড বেটার গোই হবে, কারণ গোটা বি অন বা প্রেজেন্ট ফর্ম, সুতরাং এখানে কোনো চেঞ্জ হবে না। কেন, হ্যাড বেটার পর, হ্যাড রেদারের পরে উড বেটার, উড রেদার, এরপর সবসময় বি অন বা প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। জি, নেক্সট 24 নাম্বার, ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি আই স হিম, ব্র্যাকেটের মধ্যে কাম রয়েছে। এখানে রুলসটা হচ্ছে একটি বাক্যে যদি দুটি ভার্ব থাকে, একটি বাক্যে দুটি ভার্ব থাকে, এখানে কিভাবে দুটি ভার্ব, আই স এটা একটি ভার্ব, আবার কাম এটা একটি ভার্ব, দুটি ভার্ব, তাহলে পরবর্তী অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা আমরা ব্যবহার 3 ভাবে করতে পারি, তবে 2 ভাবে বেশি ব্যবহৃত হয়। সেটা হলো এমন যে পরবর্তী বা দ্বিতীয় ভার্বটা অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বটা থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি, অথবা ইনফিনিটিভ করতে পারি, অথবা ইনফিনিটিভ নাও করতে পারি, আবার আইএনজি যুক্ত নাও করতে পারি। এভাবে হতে পারে আই স হিম কামিং, অথবা আই স হিম টু কাম, অথবা আই স হিম কাম, নো প্রবলেম। তবে বেশি ব্যবহৃত হয় আই স হিম কামিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, দ্বিতীয় যে ভার্ব ব্র্যাকেটে থাকবে তার সাথে আইএনজি। Dear students, next number, this is the last one, 25 number, he dash by it yesterday. আমরা আজকে যে শুরুতেই 4টা রুলস শিখেছিলাম, সাহায্যের ভার্ব হয় উল্লেখ থাকবে সাবজেক্টের পর, অথবা উল্লেখ থাকবে না সাহায্যের ভার্ব, অথবা সাহায্যের ভার্ব প্রকাশিত হবে, মূল ভার্ব চেঞ্জ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে সাহায্যের ভার্ব উল্লেখ নেই, অর্থাৎ আমাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে ওই যে 5টি টেন্সে যে সাহায্যের ভার্ব উল্লেখ থাকবে না, ওই 5টি টেন্সের কোন টেন্সের এক্সেপশনাল শব্দগুলো রয়েছে। সেই 5টি টেন্স কী কী, প্রেজেন্ট নিম টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে সাহায্যের উল্লেখ নাই, সুতরাং আমাকে ওই 5টি টেন্সের শব্দ খুঁজতে হবে যে কোন টেন্সের কোন শব্দটি এখানে উল্লেখ আছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি কোনো একটি বাক্যে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এই সমস্ত শব্দ বা আরও রয়েছে ওয়ান্স আপন আ টাইম, ওয়ান ডে,
স্টার্টে এই শব্দগুলো উল্লেখ থাকলে তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট। সুতরাং এখানে দেখতে পাচ্ছি এই বাক্যে স্টার্টে উল্লেখ আছে। সো দিস ইজ পাস্ট ইনডিফিনিট, এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানা রয়েছে সেটা হলো ওই বাক্যে অবশ্যই V2 হবে, অর্থাৎ পাস্ট হবে। সো ডিয়ার স্টুডেন্ট, হি এর পরে যে ব্র্যাকেটে যে ভার্বটা রয়েছে এই ভার্বের ট্রু ফর্ম এখানে হবে, অর্থাৎ বাই এর ট্রু ফর্ম হচ্ছে বট, BOUGHT, বট। হি বট ইট ইয়েস্টারডে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই শর্টলি রাইট ফর্ম ভার্বের যে রুলসগুলো শিখলাম, এই প্রত্যেকটি রুলস আমরা এইভাবে প্র্যাকটিক্যালিভাবে যদি শিখি এবং পাশাপাশি বইয়ে প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই রাইট ফর্ম ভার্ব সম্পর্কে ভালো কিছু দক্ষতা অর্জন করতে পারবো এবং যে কোনো পরীক্ষায় আমরা ভালো কিছু ফলাফল করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী যে রুলসগুলো রয়েছে আরও বাকি যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। সকলে সুস্বাস্থ্য কামনা করেই আজকে রাইট ফর্ম ভার্বের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।